আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আমি মনে করি যারা পুঁজিবাজারে বিনিয়োগকারী আছেন তাদের জন্য এই তথ্যগুলো জানা খুবই জরুরি। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। প্রথম তথ্য যদি নিয়ে আসি, গত সপ্তাহে ডিএসসিতে মূলধন কমেছে 4,052 কোটি টাকা। মানে বিনিয়োগকারীরা 4,052 কোটি টাকার মূলধন হারিয়েছে। পুঁজিবাজার ভালো হওয়ার এই মুহূর্তে কোনো কিছু দেখা যাচ্ছে না। দিন দিন বিনিয়োগকারীদের মূলধনগুলো হারাচ্ছে মার্কেট থেকে। মানে আপনার পোর্টফোলিওতে যে পরিমাণ স্টক আছে সেগুলোর মূলধন হারাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে। ব্যাংকের কাছ থেকে সরকার মোটামুটি ঋণ নিচ্ছে ভালোই। এই বিষয়টাও একটু জানা দরকার বিনিয়োগকারীদের। সামিট পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ, এটা জুন ক্লোজিং একটা স্টক সামিট গ্রুপের, সামিট পাওয়ার তার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। আপনারা সামিট পাওয়ারে গিয়ে দেখে নেবেন তার দ্বিতীয় প্রান্তিকে কী অবস্থা। এরপর হচ্ছে ডিএসসিতে যে আর্থিক বিভাগ থেকে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনুরোধ করছে আর্থিক বিভাগকে, তো এখান থেকে আর্থিক বিভাগ থেকে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে। তারা একটা সভার আয়োজন করছে, প্রথম সভার আয়োজন করছে কীভাবে পুঁজিবাজারে উন্নয়ন করা যায়, ভালো কোম্পানিগুলোকে কীভাবে আনা যায়। ভালো কোম্পানির বিষয়ে আমি একটা ভিডিও দেবো। আদৌ কি এই মুহূর্তে মার্কেটে নতুন করে কোনো কোম্পানি লিস্টেড হওয়া উচিত কিনা এ বিষয়ে আমি ব্যাখ্যা দেব। তো যাই হোক, যেটা নিয়ে বলতেছে সেটা হচ্ছে ডিএসসিতে প্রথম সভা এবং কীভাবে পুঁজিবাজার উন্নয়ন করা যায় সে বিষয়ে তারা প্রথম সভা বৈঠক করেছে। আসলে পুঁজিবাজার উন্নয়নের এই মুহূর্তে এক নাম্বার মানে বিষয় হচ্ছে তারল্য যে সংকটটা, মার্কেটে টাকা নাই, টাকা আসতেছে না, এই বিষয়টা দূর করা, আর কিছুর প্রয়োজন নাই, আর কোনো সমস্যা এই মুহূর্তে মার্কেটে নাই। এরপর হচ্ছে বেক্সিমকো 3,385 কোটি টাকার তাদের কর্মচারীদের বেতন পরিশোধ করেছে। আসলে বেক্সিমকো গত কয়েকদিন থেকে তাদের এই যে ঈদকে কেন্দ্র করে তাদের কর্মচারীরা বিভিন্ন প্রকারের আন্দোলন করতেছিল, কারণ তাদের একসাথে সম্ভবত প্রায় 40,000-এর মতো কর্মচারী ছাঁটাই হয়ে গেছে। তো তাদের এই বিষয়টার জন্যই তাদের আন্দোলন। তো এখন সম্ভবত টাকাটা গভর্নমেন্ট থেকে পরিশোধ করা হয়েছে 33,000 কোটি টাকা। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, তথ্যটা নিয়ে, সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের 5 কর্মকর্তার দুদকে জিজ্ঞাসাবাদ। কারণ আইএফআইসি ব্যাংকের সাথে একসময় সালমান এফ রহমানের একটা যোগাযোগ ছিল। তো যেহেতু যোগাযোগ ছিল, সেদিক বিবেচনা করে আমার মনে করি যে আইএফআইসি ব্যাংকের হয়তো ওই সংশ্লিষ্ট কেউ থাকতে পারে যাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের 5 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হয়তো ওই দৃষ্টিকোণ থেকে। এবার একটু রাজনীতি নিয়ে কথা বলি। রাজনীতি কিছু তথ্য দিতে চাচ্ছি, প্রয়োজন আছে বলে দিতে চাচ্ছি। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি, কারণ গত 2 দিন থেকে বাংলাদেশের রাজনীতিটা উত্তাল। আবার বিকেলে এনসিপি, নতুন যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের বিক্ষোভ সমাবেশ আছে, কর্মসূচি আছে তাদের। সেনাপ্রধানকে নিয়ে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিক বিবেচনা করে নতুন এই দলটা এনসিপি তারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। এরপরে আজকে উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, সংবিধান সংস্কার, পুলিশ সংস্কার, এরকম গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তারা সেই রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে দিবে। এটা হচ্ছে একটা বিষয়। এরপরে হচ্ছে জরিমানার মধ্যে জরিমানার কারণেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারতেছে না, কথাটা কিন্তু 100% সত্য। যেভাবে রাশেদ মাকসুদ কমিশন পুঁজিবাজারে জরিমানা করছে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের উপর, যারা অন্যায় করছে তাদের উপর জরিমানা করছে, ঠিক আছে, কিন্তু যেহেতু
এই মার্কেটে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্কেট। তো এখানে যখন এরকম জরিমানার একটা প্রশ্ন চলে আসে তখন কিন্তু লোকজন এখান থেকে ভয় চলে যায় এবং ঘটনাটা কিন্তু সেটাই ঘটছে। আমার ভিডিও যারা শোনেন অথবা আমি, আসলে আমাদের পক্ষে তো আর মার্কেটকে ঘুরানো সম্ভব না, কিন্তু যারা হাজার হাজার কোটি টাকায় মার্কেটে নিয়ে আসে দেখতেছে বড় অন্যান্য বিনিয়োগকারীদের জরিমানা করতেছে কমিশন, তারা আসতে সরে গেছে। কারণ এখানে জরিমানাটা বেশিরভাগই হয় কারসাজি এবং এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ম্যানিপুলেশনের কারণে, মানে কী বলে, কারসাজির কারণেই মূলত জরিমানাটা হয়ে থাকে। এরপর যে বিষয়টা আছে সাইপ পাওয়ারের সম্পদ নিলামে সাইপ পাওয়ার, এটা আমি শর্টস ভিডিও দিয়েছিলাম। সাইপ পাওয়ার ব্যাংক ঋণ আছে, সাইপ পাওয়ারের তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারতেছে না, যার কারণে তাদের সম্পদ নিলামে তুলেছে। নতুন করে সাইপ পাওয়ার অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই হচ্ছে মোটামুটি পুঁজিবাজার সংক্রান্ত তথ্য। আপনারা আশা করি এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে, কারণ যেহেতু আপনারা যারা মার্কেটের সাথে সংশ্লিষ্ট তারা কোনো না কোনোভাবে এই তথ্যগুলো জানলে হয়তো উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।